নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। নয় প্রকার কর্মসমুত্থান কলাপ। রূপকলাপের মধ্যে আমরা 9 প্রকার কর্মসমুত্থান কলাপের 1 নাম্বার আমরা জেনেছিলাম, 2 নাম্বার জেনেছিলাম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কতদূর পর্যন্ত শেষ হয়েছিল এটা? জীবিত নবক পর্যন্ত শেষ। হ্যাঁ, জীবিত নবক পর্যন্ত শেষ হয়েছে। 6 প্রকার চিত্ত সমুত্থান কলাপ, যেগুলো চিত্ত দ্বারা সমুত্থান হয়, এই জাতীয় কলাপ বা গুচ্ছ 6 প্রকার আছে। 1 অষ্টবিধ অবিনিবার্য রূপের অন্য নাম শুদ্ধাষ্টক। এই শুদ্ধাষ্টক কায় বিজ্ঞপ্তি সহ কায় বিজ্ঞপ্তি নবক। শুদ্ধাষ্টক শব্দ বাক বিজ্ঞপ্তি সহ বাক বিজ্ঞপ্তি দশক। শুদ্ধাষ্টক লঘুতা, মৃদুতা, কর্মান্যতা সহ লঘুতাদি একাদশক। কায় বিজ্ঞপ্তি লঘুতাদি একাদশক সহ কায় বিজ্ঞপ্তি লঘুতাদি দ্বাদশক। বাক বিজ্ঞপ্তি শব্দ লঘুতাদি একাদশক সহ ত্রয়োদশক। এগুলো হচ্ছে চিত্ত সমুত্থান কলাপ। হ্যাঁ, এখানে ওই গত যেতে আমরা যেটা পরে আসছি 203 পৃষ্ঠার মধ্যে একটা স্মারক কথা আছে, যে এটা কিছু আমি মানে চিত্ত কর্মে কিভাবে অষ্টাদশ রূপে চিত্ত, তারপর পঞ্চদশ। হ্যাঁ, এগুলো একটু আমি এমনি মিলাইতে হয়েছে কিনা তো জানি না, একটু বলবো। কর্মে অষ্টাদশ রূপ বলেন। কর্মে অষ্টাদশ হচ্ছে যে বলতে অবিনিবার্য রূপ হচ্ছে যে 8টি।
তারপর প্রসাদ রূপ হচ্ছে যে ৫টি। হুম প্রসাদ রূপ ৫টি। তারপর হচ্ছে যে এখানে ভাব রূপ ২টি। হুম ভাব বিজ্ঞপ্তি। হুম আর হৃদয় রূপ ১টি। হুম তারপর হচ্ছে জীবিতেন্দ্রিয় ১টি হুম জীবিত রূপ। হুম আর বিজ্ঞপ্তির মধ্যে কায় হবে চিত্ত, মানে এখানে এই ২ টা আছে না? হুম। এখানে বাক বিজ্ঞপ্তি এটা হবে না মনে হয়। কায় বিজ্ঞপ্তি হতে পারে এটা। এটা শুদ্ধ আমরা ১৮ টা মিলে। এটাগুলো হয়েছে কিনা তো জানি না। এখানে কর্মজ রূপ বাইর করবেন যে। হ্যাঁ, কর্মজ রূপ আর কি বানতে এগুলো। হুম এগুলো হবে না বানতে? এগুলো তো কর্মজ রূপ আমরা একদম উপরে যখন পড়ছিলাম, হ্যাঁ, এগুলো ছাড়া এগুলো বাকি সব কর্ম সমুত্থান, রূপ সমুত্থানের মধ্যে না এগুলো, কর্ম হ্যাঁ বানতে। সমুত্থান হ্যাঁ, রূপ। রূপ সমুত্থানের মধ্যে প্রতিসন্ধিক্ষণ বানতে। হইতে কামলোকে রূপ 25 প্রকার, কামলোকের 25 প্রকার কুশলাকুশল কর্মজ রূপ উৎপন্ন করে। চিত্ত সমুত্থান, এটা কোথায় ছিল? এই এই ঋতু সমুত্থান, আহার সমুত্থান, তার মধ্যে ইন্দ্রিয় রূপ কর্মজ। ওই এখানে ৪ নাম্বারে আছে না বানতে? এখানে ওইখান থেকে মানে ইয়া করে মিলাইছি আরকি। কর্মজ রূপ তো ওইটা তো আগে এমনি মিলে গেছে যে এখানে ওই কবলীকৃত আহারটা মনে হয় হবে না। কর্মজ রূপের মধ্যে হবে কিনা। আচ্ছা যাই হোক, এটা ক্লাস শেষে আপনি আমাকে আবার ফোন করেন, হ্যাঁ? আচ্ছা বানতে। তারপরে দেখব। আচ্ছা। তাইলে এখানে ১ নাম্বারটা তো বুঝছেন। এগুলোকে বলা হচ্ছে যে চিত্ত সমুত্থান কলাপ। আমাদের আগে একটা প্রশ্ন ছিল, দীপেনবাবু আসছে? আগে একটা প্রশ্ন ছিল যে কোথায় এটা? যেগুলো আকাশ ধাতু না, ৪ই কারণে উৎপন্ন হয়। আকাশ ধাতু ৪ই কারণে উৎপন্ন হয়। কর্মজ, ঋতুজ, আহারজ, চিত্তজ। এই ৪ কারণেই আকাশ হ্যাঁ, ধাতু উৎপন্ন হয়। কিন্তু লাস্টের একটা লাইন নিয়ে আমরা দ্বন্দ্ব ছিল। ওই লক্ষণ রূপ চতুষ্টয় এটা। এই লক্ষণ কারণ রূপ চতুষ্টয় কোন চতুষ্টয়, এই কারণ চতুষ্টয় এর কোনটি দ্বারা উৎপন্ন হয় না। এটা হ্যাঁ, হচ্ছে যে এক দৃষ্টিকোণ থেকে, যেমন আমরা একবার আলোচনা করছিলাম, চক্ষু প্রসাদ আদি পঞ্চপ্রসাদ, এগুলো ভূতোৎপন্ন বটে, কিন্তু সেগুলোতে মহাভূত নাই। সংলগ্ন বা সমুৎপত্তি বটে, এদের থেকেই উৎপত্তি বটে, কিন্তু এদের সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, অর্থাৎ ওখানে ৪ই মহাভূত নাই। এমন একটা বিষয় আমরা যেভাবে আগে জেনেছিলাম, ঠিক এই লক্ষণ চতুষ্টয় এগুলো কোনো কিছুর মধ্য দিয়ে উৎপন্ন হতে হয় না। এগুলো সময়ের মতো। সময় যেমন আপনি এমনি করলেও সময় চলে যাচ্ছে, সেমনি করলেও সময় যাচ্ছে, সময় সময়ের তালে চলে যায়। এটা কারো উপরে নির্ভর করে না। এটা কারো বলা কোয়া বা কারোর উপরে করে নির্ভর করে না। এটা তো বুঝেন না? সময়ের হ্যাঁ উপরে বানতে। কারো হাত আছে? কি না প্রকৃতি বানতে। বলেন বা ওই বলেন আর সেই বলেন, সময়ের মতো সময় চলে যাচ্ছে। ঠিক ওই একই রূপে উপচয় সন্ততি জড়তা অনিত্যতা, হ্যাঁ, এই ৪টা। এগুলো রূপের মধ্যে এই আকার প্রকারগুলোও সময় যেরকম তার তালে সে চলতে থাকে, এটাও এই রূপের উপচয় সন্ততি জড়তা
এগুলো তার রূপের নির্দিষ্ট একটা ধর্মতা। এটা আল্টিমেটলি এটা আমাদের কারো কোনো ব্যাপার নাই। আর প্রক্ষান্তরে কিন্তু এটা প্রকৃতির একটা ব্যাপার। প্রক্ষান্তরে কিরকম প্রকৃতির ব্যাপার? আমরা জানি যে আপনারাও দেখবেন এটা আস্তে, আস্তে ক্রমান্বয়ে আ প্রতিটি অষ্টকলাপের মধ্যে, শুদ্ধাষ্টকের মধ্যে এই প্রকৃতি অটোমেটিকভাবে বিরাজমান। আমরা সরাসরি সূর্যের যে শক্তি দেখি তথা অন্যান্য গ্রহ আদির যে শক্তি দেখি, যে আকর্ষণ অনুভব করি বা পৃথিবীতে যত প্রকারের শক্তির বিদ্যমানতা রয়েছে, সর্বশক্তি, সর্বপ্রকারের শক্তির একেবারে অল্প-স্বল্প হইলেও এই শুদ্ধাষ্টকের মধ্যে বিদ্যমান। এই শুদ্ধাষ্টকের মধ্যে এই উপচয় সন্ততি জড়তা ও নিত্যতা এটা চিরপ্রবাহমান। সময় যেরকম চিরপ্রবাহমান, ঠিক এটাও এমন একটা বিষয় যে এটা কারো হাতের উপরে নির্ভর করে না, কারো ধরা ছোঁয়াতে নির্ভর করে না, ওটা ওটার মতো করে চলতে থাকে। উপচয় সন্ততি জড়তা অনিত্যতা এটা এভাবে চলতে থাকে। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এরপরেও আমার আরো কিছু মত আছে যে এগুলো এভাবে তো হয়ও, কিন্তু এটা ছাড়াও কর্মজ কারণে, আহারজ কারণে, ঋতুজ কারণে এবং চিত্তজ কারণে এই ঘটনাগুলোও ঘটতেছে বলে আমার অভিমত। হ্যাঁ, ওটা এক সাইড পরিষ্কার হয়েছে। আরো দ্বিতীয় সাইডও আরো একটু পরিষ্কার হলে, গবেষণা হলে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। বিশেষভাবে এখনো আমাদের যেহেতু মনের সঙ্গে পুরো মিলে নাই, এত গ্রহণও নয়, আবার আমরা বর্জনও করতে পারতেছি না। কারণ এই বই অত্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা লাইন সুসজ্জিত, সুগঠিত, এবং আমরা যতভাবে পড়তেছি এটা প্রথমে অশুদ্ধ মনে হইলেও পরবর্তী দেখলাম যে এটার সত্যতা রয়েছে, শুদ্ধতা রয়েছে। সেজন্য কোনো লাইন আমরা এভাবে করতে পারতেছি না। আপাতত এরকম থাক। এদূর পর্যন্ত আপনারা মনে রাখেন, যতদূর পর্যন্ত বুঝছেন এদূর। যে যাই হোক, আমরা আবার যেখানে আলোচনা করতেছি সেখানে যাই। এগুলো হচ্ছে যে চিত্ত দ্বারা সমুত্থান হয়, চিত্ত দ্বারা উৎপত্তি হয়। এরকম চিত্তকলাপ গুচ্ছ আছে 6 প্রকার। 6 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে অবিনির্বাজ্য রূপের রূপ। অবিনির্বাজ্য রূপ এটা চিত্ত দ্বারা সমুত্থান হয়। কিভাবে চিত্ত দ্বারা সমুত্থান হয় বলতে পারবেন? বলতে অষ্টবিধ ও অবিনির্বাজ্য রূপে এখানে শুদ্ধাষ্টক, এটাও এটা অন্য নাম দিয়েছে, যে একটা শুদ্ধাষ্টক দিয়েছে, একটা শুদ্ধাষ্টক দিয়ে এগুলো অবিনির্বাজ্য রূপ হচ্ছে যেটা আলাদা করা যায় না। অষ্টবিধ অবিনির্বাজ্য রূপের অন্য নাম। এটা চিত্তের সাথে যখন আমরা ওই যে ইয়াগুলো পড়ছি, মহাভূত, চারি মহাভূত, তারপর উপাদায় ওই বর্ণগন্ধ রস ওজ, এগুলো চিত্তের মাধ্যমে তো উৎপন্ন হয়। বান্দা কিভাবে বুঝে দেন বান্দা?
প্রথমে প্রতিসন্ধি বিজ্ঞানের সঙ্গে যে রূপের যে সংযোগ, রূপের যে উত্থান উৎপত্তি ঘটে, হ্যাঁ ওই রূপখণ্ড উৎপত্তির পেছনে এই চিত্তেরই হাত রয়েছে, আমাদের ওই প্রতিসন্ধি চিত্তের। প্রতিসন্ধি। বুঝছেন? এটা প্রথম উদাহরণ। হ্যাঁ এটা ছাড়াও আমরা যে প্রতি ক্ষণে ক্ষণে এই আহার সহ আমাদের এই চেতনাকে কেন্দ্র করে, এই চিত্তকে কেন্দ্র করে আমাদের এই রূপও সংবর্ধিত হয়। বুঝছেন? হ্যাঁ বান্দে। বুঝেন না? এমনি হ্যাঁ হ্যাঁ বললে হবে না যখন তখন। হ্যাঁ বান্দে। কবলীকৃত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, আরেকটা কি ছিল? স্পর্শ আহার। স্পর্শ আহার। বুঝছেন? তারপরে এগুলোর সঙ্গে চিত্তের কানেক্টেড আছে কিনা দেখেন তো এখানে। এই যে আহারগুলো আছে এখানে চিত্তের কানেক্টেড আছে? চিত্ত কানেকশন আছে? হ্যাঁ বান্দে, চিত্তে কানেক্টেড থাকছে তো। হ্যাঁ। তারপরে এই আহার দ্বারা এই রূপগুলো যদি সংবর্ধন হয়, তাহলে প্রকান্তরে বুঝে নিতে হবে যে এই শুদ্ধাষ্টক উৎপত্তিতে বা অবিনিবার্য রূপ উৎপত্তিতে এই চিত্ত দ্বারা উৎপত্তি হতে পারে। বুঝছেন? বুঝলেন না? এটা ভালো করে চুপচাপ চোখ বন্ধ করে মিলিয়ে নেবেন আর কি আরো। আচ্ছা বান্দে। আমাদের জন্মের প্রথম ক্ষণ যখন আমাদের প্রতিসন্ধি চিত্তে একটা বুঝলে হবে, বাকিগুলো এমনিতে আপনাদের অটোমেটিক পরবর্তীতে হতে থাকবে হবে। প্রতিসন্ধি বিজ্ঞান এটা অন্য দেহের অংশ, চ্যুতি সমকালীন। হ্যাঁ তা প্রতিসন্ধি যেখানে গ্রহণ করে সেটা অন্য একটা রূপকণা। হ্যাঁ বান্দে। তাইলে এই চিত্তের কারণে ওই রূপকণার গঠন প্রণালী বা যেভাবে ওটার প্রথম সূচনা থাকে, ওই বিষয়টা প্রাপ্তির সঙ্গে সরাসরি এই চিত্তের সংশ্লিষ্টতা, প্রতিসন্ধি বিজ্ঞানের সংযুক্ততা রয়েছে কি? হ্যাঁ বান্দে। তাহলে কি আপনি বলতে পারেন না এটা চিত্ত দ্বারা সমর্থিত হয়েছে? হ্যাঁ বান্দে, আরেকটা প্রতিসন্ধিকরণের সাথে সাথে আরেকটা চিত্ত উৎপন্ন হয়েছে না বান্দে? হুম। এবং এই প্রতিচিত্তক্ষণ ক্রমান্বয়ে আমাদের এই চিত্তগত কারণীয়, ঋতুগত কারণীয় এবং নানাবিধ কারণে আস্তে 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 করে শরীরটা বাড়তে থাকে। বিভিন্ন প্রাণীকুলের বেলায় বিভিন্ন রকম। সেই কারণগুলোর মধ্যে একটা চিত্ত দ্বারাও সমর্থিত হয় দেহ বা রূপকণা। এটা আমরা বুঝলাম। তারপরে দেখেন শুদ্ধাষ্টক কায় বিজ্ঞপ্তি। কায় বিজ্ঞপ্তি কাকে বলে বলছিলাম? মানে কায়ের দ্বারা, যেটা কায়ের দ্বারা অঙ্গে ভঙ্গে এভাবে করে বলে। আমরা এই যে কায় নাড়াচাড়া করি, চোখ খুলি, চোখ মেলি, চোখ বন্ধ করি, এগুলো সবগুলো চিত্ত কানেক্টেড, চিত্তের সঙ্গে কানেক্টেড। চিত্ত ছাড়া আমরা হাত পা কোনো কিছু লড়াই না। বিশেষ করে এখানে কায় বিজ্ঞপ্তি নাড়াচাড়া করলেও এমনি নাড়াচাড়া করা এক বিষয়, কিন্তু এটাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা, যেমন আমি এটার মাধ্যমে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, কাউকে আমি ডাকতেছি আসিও না বা টাটা দিচ্ছি, নানা ধরনের এরকম কায় বিজ্ঞপ্তি আছে না, মুখ ব্যাংসি দিই, তারপরে মুখকে একটু প্রসন্ন করি, মুখকে কালা আন্ধার করে ফেলি, তারপরে আরো এই জাতীয় নানা রকমের কার্যক্রম আমরা কায় দ্বারা সম্পন্ন করি, যেগুলো
চিত্ত মাধ্যমেই উৎপত্তি হয়। এবং ওই যে শুদ্ধাষ্টক অটোমেটিক ভাবে আগেই আমরা জেনেছি, শুদ্ধাষ্টক সহ এই কায় বিজ্ঞপ্তি। তাহলে কায় বিজ্ঞপ্তি নবক এটাকে বলা হয়। বুঝছেন? শুদ্ধাষ্টক এবং কায় বিজ্ঞপ্তি। হ্যাঁ, ওইটাও এগুলোকে বলা হয় কায় বিজ্ঞপ্তি নবক। এটা একগুচ্ছ। নবক। এটা চিত্ত দ্বারা সমর্থিত হয়। হ্যাঁ। তারপরে বাক বিজ্ঞপ্তি দশক। কিভাবে বাক বিজ্ঞপ্তি দশক হলো? শুদ্ধাষ্টক এবং শব্দ আচ্ছা, বাক বিজ্ঞপ্তি শব্দটা যোগ সহ হয়েছে এখানে। শব্দটাকে আলাদা করে। আলাদা। বুঝছেন? হ্যাঁ, শুদ্ধাষ্টক এবং শব্দ এবং বাক বিজ্ঞপ্তি। এমনি শব্দ করলে ওই শব্দের কোনো দাম নাই। এমনি নর্মালি যে কোনো শব্দ করতে পারে, কিন্তু ওই শব্দ তো বিজ্ঞপ্তি হয় না। যখন ওটা বাক বিজ্ঞপ্তিতে রূপান্তরিত হয়, শব্দটা করতেছি, এটা কোনো কিছুর মধ্যে পড়লো না, কিন্তু ওই আ থেকে যখন আমার বলে ফেলি তখন এটা কিন্তু বাক বিজ্ঞপ্তি, অর্থ প্রকাশ পাইলে। এটা দ্বারা আমি আপনাকে, যেমন আমি কথা বলতেছি, কথাগুলো আপনারা বুঝতেছেন, এগুলো বিজ্ঞপ্তি। এদিকে আসো, এদিকে আসিও না, এদিকে বসো, এদিকে বসিও না, এগুলো সবগুলো কি বাক বিজ্ঞপ্তি। তো ওই বাক বিজ্ঞপ্তির সঙ্গে ওই শব্দ সহ যোগ থাকবে এবং শুদ্ধাষ্টক টোটাল মিলে দ্বাদশক, দশক। এটা হচ্ছে যে বাক বিজ্ঞপ্তি দশক, এটাকে বলবে। 4 নাম্বার, শুদ্ধাষ্টক লঘুতা, মৃদুতা, কর্মাণ্যতা সহ লঘুতাদি একাদশক। লঘুতা মৃদুতা 10, 11, কর্মাণ্যতা সহ 11। লঘু, মৃদু এবং কর্মাণ্যতা আমরা আগে জেনেছি না? হ্যাঁ, রূপে লঘুভাব, মৃদুভাব, কর্মান্বিত ভাব সহ শুদ্ধাষ্টক, এগুলোকে বলা হয় লঘুতাদি একাদশক। এগুলো পরে লাগবে, প্রত্যেকটা কথাগুলো পরে পড়া আসবে, যে এভাবেই লেখা থাকবে লঘুতাদি একাদশক, এভাবেই লেখা থাকবে অন্যান্য অভিধর্মের বই পড়ার সময়। এই যে এগুলো এমনি নর্মালি মুখস্থ করার বিষয়, মুখস্থ রাখতে হয়। আমরা তো কোনো কিছু মুখস্থ করি না এই পর্যন্ত, এমনি চলতেছে নিয়ম, কিন্তু এগুলো মুখস্থ করার। কায় বিজ্ঞপ্তি লঘুতাদি একাদশক সহ, এখন যেটা বললাম একাদশক সহ, এই সঙ্গে আবার কায় বিজ্ঞপ্তি লঘুতাদি দ্বাদশক। মানে লঘুতা তো কি যে হালকা হালকা ভাব, ঠিক হালকা। ও মানে লঘু বলতে আমার যেমন ইচ্ছা পোষণ করি, আমি যেমনটা চেয়েছি। দেখো কখনো কখনো খুব আমাকে সহায় করে, আমার মনের মতো থাকে। আমি খুব একদম প্রাণবন্ত হয়ে দেহের মধ্যে থাকতে চাই, খুব উচ্ছলা, প্রাণবন্ত, সক্ষম সব সময়, ওই জাতীয় একটাকে লোক আমার যেমন ইচ্ছা করতেছে তেমন করতে পারতেছি। আমার এখন হাঁটতে ইচ্ছা করতেছে, আমার হাঁটার মতো সমস্ত এনার্জি আছে, মন মানসিক অবস্থা সবকিছু আছে, শারীরিকও ওভাবে সহায়তা আছে। ওটা হচ্ছে যে এই লঘুতা, লঘুভাব। মৃদুভাব একেবারে যেমন ইচ্ছে তেমন, আপনি ওকে এখন 24 ঘন্টা বসে রাখেন, ও বসতে রাজি। 24 ঘন্টা সোজা মানে একদম ঠিক হয়ে শুয়ে থাকতে বলেন, ও শুয়ে থাকবে। হ্যাঁ, ও কোনো রকমের ব্যতিক্রমতা করবে না। এগুলো হচ্ছে যে মৃদু বা কোমল। আমরা কোমলমতি শিশু, কিশোর বলি না,
এদেরকে যেমনে এই বই থাক, বই থাকবে, এ দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে, একদম কোমল। লঘুতা, এই মৃদুতা, তা হচ্ছে কর্মান্যতা। ও কর্ম যে কোনো কাজ করতেও ও সক্ষম, ও কাজ করতে পারে। আপনি কোনো কাজ করতে দিলে ও করবে। কে? আমাদের এই রূপের যখন ওরকম সবকিছু সচল সক্ষম থাকে, মন মানসিকভাবে ঠিকঠাক থাকে, তখন এর কথা। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা আগে আলোচনা করছিলাম একবার। লঘুতা আদি সহ দ্বাদশক কায় বিজ্ঞপ্তি, লঘুতা আদি একাদশক। ওই আগের কায় বিজ্ঞপ্তি সহ এই লঘুতা আদি একাদশক মিলে হচ্ছে যে দ্বাদশক, এটা আরেক গুচ্ছ। এগুলো কিন্তু সব চিত্ত দ্বারা উৎপন্ন হয়ে যায়। বুঝছেন অমিতা বলবো না? তো এটা মানে শুদ্ধাষ্টক 8 আর লঘুতা দিয়ে এখানে 3 না, 9 10 11 আর লঘুতা আদি একাদশ কিছুক্ষণ আগে 4 নম্বরে দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ওখানে সবকিছু মিলে মিশে ওগুলো একাদশ। তো এখানে 11টা একাদশ আছে, তারপরে কায় বিজ্ঞপ্তি একটা 12টা। আচ্ছা, 12টা। এগুলোর সঙ্গে ওই কায় বিজ্ঞপ্তি যোগ হয়ে 12টা। আচ্ছা, মানতে এটা বুঝছি। তো তখন এটার সঙ্গে আবার নাম হয়ে যায় আবার আলাদা, লঘুতা আদি দ্বাদশক, তখন আবার নাম পাল্টে যাবে। হ্যাঁ, কায় বিজ্ঞপ্তি শব্দ লঘুতা আদি একাদশক সহ ত্রয়োদশক। এখানে বাক বিজ্ঞপ্তিও থাকবে, শব্দও থাকবে, আবার লঘুতা আদি একাদশক এগুলোও থাকবে, সবকিছু মিলিয়ে এই 13 ত্রয়োদশক। ওই একাদশকের সাথে বাক বিজ্ঞপ্তি আর শব্দ যোগ হবে। হ্যাঁ। তারপর হচ্ছে যে 4 প্রকার ঋতু সমুত্থান কলাপ। শুদ্ধাষ্টক, 2 নম্বরে হচ্ছে যে শুদ্ধাষ্টক শব্দ সহ শব্দ নবক। বুঝছেন এটা? এগুলো ঋতু সমুত্থান। এখানে চিত্ত, আহার, তারপরে আরেকটা কি, চিত্তজ, আহারজ, কর্মজ। এই 3 কারণে, না এটা হচ্ছে যে ঋতু দ্বারা উৎপন্ন, ঋতু দ্বারা শুদ্ধাষ্টক উৎপন্ন হতে পারে। তারপরে ঋতু দ্বারা শুদ্ধাষ্টক, সেই সঙ্গে শব্দ, এই দুইটা একসঙ্গে মিলিত হইলে 8 এবং 1 এই নবক, শব্দ নবক। এটা নাম হচ্ছে শব্দ নবক। শব্দ নবকের একটা উদাহরণ দিতে পারবে? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, ঠিক আছে, তো আপনি তো সুন্দর করে দিয়ে ফেলছেন। এগুলো শব্দ নবক, এটা ঋতু দ্বারা সমর্থিত। আপনারা তো এগুলো নিজে নিজে বুঝে যাচ্ছেন। তারপর হচ্ছে যে
শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক, লঘুতাদি একাদশক, শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক। তাইলে এটা কত হয়েছে? লঘুতাদি একাদশক হইলে লঘুতাদি এখানে 3টা না ছিল? হ্যাঁ হ্যাঁ বানতে 3টায় আর 8টায় 11টা হচ্ছে তো। হ্যাঁ লঘুতাদি 11টা। তাইলে লঘুতা, মৃদুতা, কর্মান্যতা এগুলো ঋতু দ্বারাইও হইতে পারে। আমাদের শরীরের মধ্যেও এগুলো ঋতু দ্বারা, এই লঘুতা, মৃদুতা, কর্মান্যতা ভাব ঋতুর কারণেও তৈরি হতে পারে। যেমন কারো কারো শীতকাল, গরমকাল, বেশি শীত হলে সমস্যা হয়ে যায়, বেশি গরম হলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তারপরে একদম একটা মিডল অবস্থা থাকলে একটা একরকম থাকে, কিন্তু এর বিবর্তন পরিবর্তন কিছু একটা হইলেই এরকম অবস্থা খারাপ দেখা দেয়। দেখছেন না? লঘু ভাব থাকে না, মৃদু ভাব থাকে না, কর্মান্যতা ভাব আর থাকে না। তাইলে এটাও প্রকৃতির উপর নির্ভর করেও এটা হয়। সকালবেলা এই প্রকৃতির উপরে নির্ভর করে সকালবেলার দৈহিক অবস্থা একরকম, বিকেল বেলার একরকম হয় না আমাদের? এটা প্রকৃতিগত কারণে। বুঝতেছেন এগুলো এমনি ভালো করে? বুঝতেছি বান। ঠিক আছে। শুদ্ধাষ্টক শব্দ সহ লঘুতাদি দ্বাদশক। শুদ্ধাষ্টক আবাসের সঙ্গে শব্দ যোগ হবে, হয়ে লঘুতাদি দ্বাদশক। শব্দ শব্দ লঘুতা দ্বাদশক এগুলো নাম। শব্দ লঘুতা দ্বাদশক। এদের পর্যন্ত আর তো সমস্যা নাই না? হ্যাঁ বানতে বোঝা গেছে সেগুলো। উপাসক পুতুল বাবু, আহার সমর্থন এটা ইয়ে করেন তো, বলেন তো পুরা। দুই প্রকার আহার সমর্থন কলাপ। শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক। উক্ত শুদ্ধাষ্টক নব জীবিত সমুত্থান বাহির উৎপন্ন হয়। অবশিষ্ট সমস্ত কলাপ আধ্যাত্মিক, অর্থাৎ শুধু জীবদেহেই উৎপন্ন হয়। মানে আহার মানে বাদ এগুলো আর কি, কলাপটা ওই আহারের মাধ্যমে কলাপ উৎপন্ন হয় আর কি, বাদ না? হ্যাঁ, তবে এই আহার কলাপ শুধু জীবদেহের মধ্যেই উৎপন্ন হয়, অন্য কোথাও না, জীবদেহে। তাহলে শুদ্ধাষ্টক উৎপন্ন হয় আহারের মাধ্যমে। আহারের মাধ্যমে। শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক। তারপর উপরোক্ত শুদ্ধাষ্টক ও শব্দ নবক সমর্থন। শুদ্ধাষ্টক ও শব্দ নবক দ্বিবিধ ঋতু সমুত্থান কলাপ বাহিরেও উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে কি এগুলো এমনি নর্মালি
শব্দনবক দেহের মধ্যে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? ঋতুকলাপের বাইরে উৎপন্ন হয়। উপরোক্ত শুদ্ধাষ্টক ও শব্দনবক এই দ্বিবিধ ঋতু সমুত্থান কলাপ এটা বাহিরেও উৎপন্ন হয়, বুঝছেন? বাইরে মানে দেহের বাইরে, বাইরে বলতে দেহের বাইরে আর কি, জীবদেহের বাইরে। শুদ্ধাষ্টক উৎপন্ন হয় আমরা দেখলাম। তারপরে শব্দনবক উৎপন্ন হয়, সেটা আমরা দেখেছি। এবং ভিতরেও এই শব্দনবক উৎপন্ন হতে পারে, শুদ্ধাষ্টক উৎপন্ন হতে পারে। বাইরে উৎপন্ন হতে পারে বলতে বাইরে। বাইরে কিভাবে উৎপন্ন হয়? ওই যে ঠাডা বললেন সেটা। আর ভিতরে কিভাবে উৎপন্ন হয় শব্দনবক? আধ্যাত্মিক ভাবে বলতে। কিভাবে উৎপন্ন হয়? আধ্যাত্মিক ভাবে বলতে। কিভাবে আধ্যাত্মিক ভাবে? আহারের মাধ্যমে আর কি বলতে। হ্যাঁ, আহারের মাধ্যমে। উদাহরণ দেন। যেমন বলতে আহার পরে খবরলিখিত আহার। অর্থাৎ এই শব্দনবক আমাদের দেহের মধ্যে উৎপন্ন হতে পারে, এটা ঋতু দ্বারা। যেমন আমাদের দেহের মধ্যে অনেক সময় পেটের মধ্যে আওয়াজ করে না, গ্রো গ্রা, এই জাতীয় অনেক কিছু আওয়াজ করে না, এই শব্দনবক গুলো উৎপত্তি হতে পারে। অবশিষ্ট সমস্ত কলাপ আধ্যাত্মিক, অর্থাৎ শুধু জীব দেহেই উৎপন্ন হয়। বাহ্যিকভাবে হচ্ছে যে শব্দনবক এবং শুদ্ধাষ্টক, এগুলো হচ্ছে যে বাহ্যিক ভাবে উৎপন্ন হয়, আভ্যন্তরীণ আধ্যাত্মিক ভাবে উৎপন্ন হয়। আর অবশিষ্ট সমস্ত কলাপ হচ্ছে যে আধ্যাত্মিক তথা শুধু জীব দেহেই উৎপন্ন হয়। স্মারক কথাটা পড়েন। 9 নম্বর স্মারক কথা। কর্মের 9, চিত্তে 6, ঋতু সারি গণে, আহারে কলাপ 2, 21 একুনে, আকাশ লক্ষণ সারি কলাপ ফাঙ্গন নহে, এক উৎপন্ন নহে তারা পণ্ডিতেরা কহে। এ পর্যন্ত কলাপ যোজনা। কর্মের মাধ্যমে আমাদের 9, চিত্তের মধ্যে 6, ঋতুতে 4 গণে, আহারে কলাপ 2, 21 একুনে। নয় 15 4 19 21 কর্মের মাধ্যমে 9, চিত্তে 6, ঋতুতে 4, আহারে বুঝছেন? আমি তো বলবো পর্যন্ত বান্তে এখানে চারি লক্ষণ চারি কলাপ পাঙ্গ নহে বলতে ওইটা ওই যেটা আমরা কিছুক্ষণ আগে ওই জড়তা অনিত্যতা এটা পড়ছি, এটা নহে বলতে মনে হয়। এটা কর্মের মধ্যে হচ্ছে যে 9 প্রকার। হ্যাঁ। তারপরে চিত্তের মধ্যে হচ্ছে যে 6 প্রকার, ঋতুর মধ্যে হচ্ছে যে 4 প্রকার, আহারের মধ্যে 2 প্রকার, এই 21, এগুলো সবগুলো মিলিয়ে 21 হয়েছে। 21 আকাশ লক্ষণ চারি কলাপাঙ্গ নহে। আকাশকে এগুলো এই কলাপের অঙ্গ বলা হচ্ছে না, আমরা শুদ্ধাষ্টক বলতেছি।
আকাশকে সহ গুনতেছি না, কিন্তু আকাশ কিন্তু ওখানে আছে, থাকলেও ওগুলোকে গণাগণি হয় না, আকাশ ছাড়া অবস্থা নাই, থাকলেও এটাকে গণা হয় না, বুঝছেন? এক উৎপন্ন একসঙ্গে উৎপন্ন হয় না বান্দা। এক হ্যাঁ উৎপন্ন বলছে যে এক উৎপন্ন নয় মানে একসঙ্গে উৎপন্ন হয় না, এটা বলছে মনে হয়। না, এটা বুঝছেন কিনা দেখেন আগে। আকাশ এই চারে মহাভূতের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট, আচ্ছা বান্দা। কিন্তু এটাকে পরিচ্ছেদ রূপ হিসাবেও আমরা এখানে দেখেছি, কিন্তু দেখলেও এটা কিন্তু কলাপের অঙ্গ নয়, মানে ওই যে শুদ্ধাষ্টক বলছি, ওই শুদ্ধাষ্টকের মধ্যে এটাকে গণা হয় নাই। ওই সেটটা অঙ্গ নয়, এটা বলছে দেখি হ্যাঁ সেটটা অঙ্গ নয়। আকাশ সেটটা অঙ্গ নয়, লক্ষণ। তারপরে আকাশ লক্ষণ চারি কলাপাঙ্গ নহে, একোৎপন্ন নহে তারা পণ্ডিতেরা কহে, মানে একসঙ্গে উৎপন্ন হয় না, এটা পণ্ডিতগণের কথা। এই পর্যন্ত কলাপ যোজনা। খলাপ জোড়া মানে খলাপ গণনা না এটা? মানে এই যে কলাপ গুচ্ছ আর কি, কোনটার সঙ্গে কোনটা গুচ্ছ হয়েছে, যুক্ত হয়েছে। আমরা তো মনে করি যে শব্দ, এখন তো আপনি শব্দ বললে হো, শব্দের মধ্যে এই এই কাহিনী বিদ্যমান, শব্দ এটা এমনি এমনি হয় নাই, শব্দ এটা হওয়ার জন্য এই শুদ্ধাষ্টক লেগেছে, এবং শব্দ আবার সেটা যখন বিজ্ঞপ্তি হয়, কায় বিজ্ঞপ্তি সহ 8 8 1 9 বিজ্ঞপ্তি সহ 10, কায় বিজ্ঞপ্তি সহ 10, তাহলে এই 10টা বিষয়ের সমন্বয়ে একটা বাক বিজ্ঞপ্তি উৎপন্ন হয়, বাক বিজ্ঞপ্তি আমরা বলি না। বা 10 নম্বর সর্বনা উৎপত্তম কামলোকে। আবরণ পড়েন 10 রূপ উৎপত্তির ক্রম কামলোকে। কামলোকের মধ্যে কিভাবে রূপ উৎপত্তি হয়? কামলোকের সত্যগণ এই সমস্ত রূপ যথোচিতভাবে প্রবর্তনের সময় পরিপূর্ণ কারে প্রাপ্ত হয়। শ্বেতজ ও উপসাদিক সত্যের প্রতিসন্ধির সময় চক্ষু সূত্র গ্রাণ জিহ্বা কায় বাপ বাস্ত এই সপ্ত দশক অধিক পক্ষে এবং নিম্ন পক্ষে 3 দশক উৎপন্ন হয়। অর্থাৎ কখনো কখনো চক্ষু সূত্র গ্রাণ ও বাপ এই 4 দশক উৎপন্ন হয় না, সে হেতু তাহাদের কলাপ আনি হয়। পক্ষান্তরে গর্ভাশয় সত্যগণের কায় বাপ বাস্তব এই 3 দশক উৎপন্ন হয়, কখনো বা বাপ দশক উৎপন্ন হয় না। প্রবর্তন কালে ক্রমে চক্ষু দশক আদি উৎপন্ন হয়। এই প্রকারে প্রতিসন্ধির সময় হইতে কর্ম সমর্থিত রূপ কলাপ সন্ততি দ্বিতীয় চিত্তকণ হইতে চিত্ত সমর্থিত, চিত্তকণ হইতে দ্বিতীয় সমর্থিত এবং পরিপাকের সময় হইতে আহার সমর্থিত রূপ কলাপ সন্ততি। কামলোকে দীপশিখার ন্যায়, নদীর স্রোতের ন্যায় যাবদায়ু অবিচ্ছিন্ন ভাবে প্রবাহিত হইতে থাকে বান্দার। আবর্জনা বান্দার না, আমি তো বলবো এক লাইন বুঝাই দিয়ে ফেলে। কামলোকে আচ্ছা বান্তা, আমি চেষ্টা করতেছি। কামলোক রূপ উৎপত্তির কম, মানে এটা প্রথমে আমরা আমাদের কামলোকেরটা বুঝিয়ে দিচ্ছে, মানে বলতেছে
রূপ কিভাবে কামলোকের সত্যগণের উপর উৎপত্তি হয়। প্রথমে কামলোকের সত্যগণের এই সমস্ত রূপ যথোচিতভাবে প্রবর্তনের সময় পরিপূর্ণ আকারে প্রাপ্ত হয়। যখন এটা ছুটির পরে প্রতিসন্ধি হবে, প্রতিসন্ধির চিত্তকণের পরে থেকে তো প্রবর্তন শুরু হয়। তো তখন থেকে মানে সমস্ত রূপ মানে এখানে পরিপূর্ণ আকারে প্রাপ্ত হয়। মানে সবকিছু রূপ এখানে যেগুলো আমরা এখন পরে আসছি ওগুলো থাকে সবগুলোতে, এরকম না বান্তা? প্রবর্তন কাল থেকে কামলোকের সত্যগণ এই সমস্ত রূপ যথোচিতভাবে প্রবর্তনের সময় পরিপূর্ণ আকারে প্রাপ্ত হয়। যেখানে যেখানে পরিপূর্ণ পাওয়ার কথা আর কি। যেমন আমরা মনুষ্যলোকে সবকিছু প্রতিসন্ধির ক্ষণ থেকে সবকিছু কি হয় না, পরিপূর্ণভাবে আসে না। এটা প্রবর্তনের সময় পরিপূর্ণ আকারে প্রাপ্ত হয়। প্রবর্তনকালে আস্তে 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 করে প্রথমত একটা ছোট রূপকণা থেকে শুরু, একটা কলাপ থেকে শুরু। এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হইতে হইতে আমরা যে রূপগুলোর কথা জানলাম, চক্ষু দর্শক, শ্রোত দর্শক, এগুলো তখন ছিল না, প্রথম ছিল না। এটা প্রবর্তনের সময় আস্তে 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 করে 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 এগুলো হয়। এটা তো আমরা বুঝি না। এটা হচ্ছে যে কামলোকের বেলায় এরকম যথোচিত ভাবে, মানে যথোচিত বলতে মানে যে কোনো প্রাণী যে এরকম ভাবে যখন যেমন মনুষ্য লোকের এখন সিস্টেম হচ্ছে যে এখন আমরা দেখতেছি যে জরায়ুজ ভাবে ওই এক বিন্দু থেকে ক্রমান্বয়ে শুরু এখন। কিন্তু আবার এই মনুষ্য লোককে আমরা উপপাতিক ভাবেও দেখেছি। মনুষ্য লোকের মানুষের উৎপত্তি মাঝে মধ্যে উপপাতিক ভাবেও হয় হঠাৎ করে। হ্যাঁ, তারপরে ডিম থেকে এখনো বা ওরকম কোনো আমরা দেখতেছি না। তবে হইলেও এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। প্রাণী জন্ম হতে পারে, প্রাণীর বৈচিত্র্যতার কোনো সীমা নাই। প্রাণীগণের জন্মের বৈচিত্র্যতার কোনো সীমা পরিসীমা নাই, নানাভাবে হতে পারে। তো ওই প্রক্রিয়া, ওই সিস্টেমের মধ্য দিয়ে যে অন্ডজ বা ডিম থেকেও যে হবে না এমন কোনো ব্যাপার নাই, হয়ে যেতেও পারে। ক্রমান্বয়ে করতে করতে, বিজ্ঞান ডেভেলপ করতে করতে ওই পর্যায়ে চলে যেতে পারে। তবে সেই পর্যায়ে গেলেও এই বুদ্ধের কথাগুলো উড্ডয়ন করার বা এগুলোকে উল্টে দেওয়ার মতো যে পরিস্থিতি আর নাই। এগুলো শুরু কথা, সর্বশেষ কথা। জন্ম 4 প্রকারে হয় প্রাণীগণের: শ্বেতজ, জরায়ুজ, উপপাতিক, আর হচ্ছে যে অন্ডজ। এই 4 প্রকারেই হতে পারে। তো যখন যেমন সিস্টেম থাকে তখন সেভাবেই জন্ম হয়। সেজন্য বলা হচ্ছে যে যথোচিত ভাবে, সমস্ত রূপ যথোচিত ভাবে। ওই যথোচিত কথাটার মাধ্যমে যাবতীয় বুঝতে হবে। নিচে লেখা আছে একটু, শ্বেতজ ও উপপাতিক। উপপাদিক লেখা আছে এখানে, শ্বেতজ ও উপপাদিক। শ্বেতজ কাকে বললাম যে আমরা? শ্বেতজ ওই যেখানে পানি জমে থাকে কুয়াশার মতো হয়, হচ্ছে যে আমরা শ্বেত বলতে ঘামও বলি, মানে শরীরের অপবিত্র পানি, শরীর থেকে গলিত পানি গরম লাগলে ইয়ে হলে নানা ধরনের শারীরিক অবস্থা, ওই রকম অবস্থা তৈরি হলে আমাদের ঘাম বের হয়, শ্বেত বলে। শ্বেতজ বলতে ওই রকম বুঝলে হবে না, মানে এটা হচ্ছে যে শ্বেত মানে হচ্ছে নোংরা আবর্জনা কাজ, যে কোনো কিছু।
আমরা বলতেছি নোংরা আবর্জনা, কিন্তু এই ভাবে দেখলে যে সবগুলো চারিধাতু সমষ্টি, চারিধাতুই। এখানে কাঁচরা, আবর্জনা, নোংরা এগুলো বলার মতো কোনো অবকাশ নাই। অর্থাৎ এগুলো হচ্ছে যে নানা ধরনের প্রাকৃতিক বৈচিত্র্যতার সংস্পর্শন, এটার সঙ্গে এটার সংস্পর্শন হইলে এরকম করে অ্যাকশন রিঅ্যাকশনের মাধ্যমে এরকম নানা প্রকারের প্রাণীকুলের অস্তিত্ব তৈরি হতে পারে। এক এক জাতীয় মাটিতে এক এক রকমের শ্যাওলা, এক এক রকমের আগাছা, এক এক রকমের সবুজায়ন তৈরি হয় অটোমেটিক ভাবে, ওই মাটিকে এক এক কালার করে দিলে। আবার ওই মাটিকে নানাভাবে প্রক্রিয়াধীন করলে ওখানে দেখবেন ওলো ফুটবে। আবার মাটিকে নানা ধরনের প্রক্রিয়াধীন করলে ওখানে দেখবেন অর্কিডও ফুটবে। গাছের সঙ্গে কিরকম কিরকম করে মাটি কতগুলো যুক্ত হয় অর্কিড ফুল গাছের মধ্যে ফুটে, যে অর্কিড দেখছেন না? এগুলো কোনো বিসিটিসির দরকার নাই, এগুলো সিস্টেমে ওরকম পরিবেশ পাইলে এই গাছগুলো হয়ে যায়, ওই গাছ হয়ে ওরকম করে ফুলও ফুটে যায় ওখানে। দেখেছেন? ওই দিন যেভাবে আপনাদেরকে বললাম আর কি, গাছ আগে, বিসি আগে না, গাছ আগে। হ্যাঁ, ওই সিস্টেমে। তো এইভাবে ঠিক আমাদের এই সত্যকুল প্রাণীকুল এটাও আমাদের যেমন বাতাসের মধ্যেও এরকম নানা প্রকারের প্রাণীর উদ্ভব হচ্ছে প্রতিনিয়ত, ওরকম পরিবেশ তৈরি হইলে মাত্র ওখানে উৎপন্ন হয়ে যাচ্ছে। বাতাসের মধ্যে এগুলো আমরা দেখতেছিও না, বুঝতেছিও না, কিন্তু বিজ্ঞান এগুলোকে দেখে, ওরকম যন্ত্রপাতি তাদের আছে ওগুলো দেখার জন্য এখন। অসংখ্য অপ্রমেয় পোক এখানেও আছে, এবং আমরা প্রতি শ্বাস টানে অনেক পোকামাকড় ঢুকে ফেলতেছি, ঢুকা মাত্র গুলো মরিও যাচ্ছে, ওখানে মরে টরে আবার ইয়ে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলোকে বলা হয় শ্বেতজ। উপপাতিক হঠাৎ করে উৎপন্ন হবে ওর কর্মজ প্রভাব যতটুকু থাকে, যতটুকু দেহ হবার কথা, দেবদেহ, ব্রহ্মদেহ, যেগুলো হঠাৎ করে ওদের উৎপন্ন হবে, হঠাৎ করে এখানে দৃশ্যমান হয়ে যাবে উপপাদিক। এই সত্যের প্রতিসন্ধির সময় চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, ভাব, বাস্তু, এই সপ্তদশক অধিক পক্ষে, এই দুইয়ের ক্ষেত্রে বুঝছেন, শ্বেতজ এবং উপপাদিকের ক্ষেত্রে এই সপ্তদশক গুলো অধিক পক্ষে উৎপন্ন হয়, মানে বেশি থেকে বেশি হইলেও এই সপ্তদশক পর্যন্ত উৎপন্ন হতে পারবে। সপ্তদশক কি কি? চক্ষু দশক, শ্রোত্র দশক, ঘ্রাণ দশক, জিহ্বা দশক, কায় দশক, ভাব দশক, বাস্তু দশক, তারপরে হচ্ছে যে ভাব দশক, বাস্তু, এই সপ্তদশক অধিক পক্ষে, মানে বেশি থেকে বেশি হইলেও এই দুই কুলের মধ্যে এটাই হবে, শ্বেতজ এবং উপপাদিকের মধ্যে। হ্যাঁ, অধিক পক্ষে। আচ্ছা, তা একেবারে কম থাকলেও নুন পক্ষে 3 দশক উৎপন্ন হবে, একদম কম হইলেও 3 দশক উৎপন্ন হবে। সেগুলো কি কি লিখছে? অর্থাৎ কখনো কখনো চক্ষু, শ্রুত, ঘ্রাণ ও ভাব এটাও এভাবেও উৎপন্ন হয়, এটা একদম সঙ্গে সঙ্গে এগুলো থাকে শ্বেতজ এবং উপপাদিকের ক্ষেত্রে, বুঝছেন? একেবারে কম হইলেও চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, ভাব থাকবে। ভাব বলতে স্ত্রী ভাব বা পুরুষ ভাব। না, এখানে দিছে 4 দশক উৎপন্ন হয় না। হ্যাঁ, এই 4 দশক উৎপন্ন হয় না, কখনো কখনো চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ ও ভাব। এটা হচ্ছে যে কখনো কখনো 4 দশক উৎপন্ন হয় না, বাকিগুলো উৎপন্ন হয়। সপ্তদশকে বাকিগুলো কি কি? চক্ষু বাদ দিলে আর জিহ্বা,
জিহ্বা কায় ভাব তাহলে চক্ষু বাদ গেল, কান বাদ গেল, ঘ্রাণ বাদ গেল, তাহলে ভাবটা ঠিক আছে, কায়টা ঠিক আছে, আর বাস্তু এই তিনটা, মানে ন্যূনপক্ষে এই তিনটা অবশ্যই থাকবে। এটা বুঝছেন? কীট পতঙ্গ কতগুলোর জন্ম হয় যে এদের মানে দেহ থাকবে, আর ওই ভাব থাকবে, বাস্তু থাকবে। সেই হেতু তাদের কলাপ হানি হয়। ওই হিসাবে বিচার করলে তাদের ওই কলাপের সিস্টেমটা ওই কলাপ বরাবরে থাকে না আর কি, শ্বেতজ এবং উপপাদিকদের বেলায়, বুঝছেন? সেজন্য বলা হচ্ছে যে কলাপানি হয়। ওই যে কোন প্রাণী হবে? ওই কীট পতঙ্গ সহ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আর কি, একদম উপপাতিক এবং শ্বেতজ যত প্রাণী আছে আর কি, উপপাতিকের মধ্যে তো একদম ব্রহ্মাও আছে। হ্যাঁ, উপপাতিক ব্রহ্মাও আছে না? তো ব্রহ্মাদের মধ্যে আমরা দেখতেছি না যে ইয়া নাই, এই জিহ্বা নাই যে দেখতেছি আমরা, তারপরে অহেতুকের মধ্যে আছে মানুষের কামনা। হ্যাঁ, তারপরে ব্রহ্মলোকের মধ্যে এরকম দেখতেছি, আবার তির্যক প্রাণীকুলের মধ্যেও শ্বেতজ এবং উপপাতিকের মধ্যে কিছু কিছু বেলায় ন্যূনপক্ষে হচ্ছে যে 3 দশক উৎপন্ন হয়। 3 দশক বলতে ওই ইয়াগুলো ছাড়া, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ ও ভাব ছাড়া, এই 4টা ছাড়া আর 3 দশকগুলো উৎপন্ন হয়। বলে এখানে তো এটা তো কামকের ক্ষেত্রে বলছে। ও এখানে ফ্যাঁস আছে আরো, কামলোকের ক্ষেত্রে উপপাতিক, এটা কামলোকেও উপপাতিক জন্ম হয়, এগুলো ব্রহ্মলোকের ব্যাপার না, কামলোকের। ঠিক আছে, দীপেন বাবুকে ধন্যবাদ। আর যদি না হয় তখন তাদেরকে বলা হয় কলাপানি, মানে এদের কলাপানি হিসেবে ধরা হয়। যেগুলো বান্দা আমরা অহেতুক বলি, এগুলো হবে আর কি না? এখানে ওই হিসাব না, অহেতুকের হিসাব না, অহেতুকের রূপের বেলা অন্য হিসাবের কথা। ওইখানে যদি আমাদের যদি 3 দশকের মধ্যে মানে সপ্ত দশক যেগুলো আছে এগুলোর মধ্যে যদি শুধু 3 দশক উৎপন্ন হয় কোন সত্যের, জিহ্বা কায় বাস্তু, তাহলে সেই ক্ষেত্রে অমিতা বড়ুয়া মিউট করেন একটু, আবার বলেন। এখানে যেহেতু কামলোকে যেহেতু সবকিছু উৎপন্ন একটু হ্যাঁ বলতে বলে যেহেতু কামলোকের সপ্তদশ বেশি দশক উৎপন্ন হয়, আর কিন্তু কি ন্যূনতম একদম 3 দশক যদি উৎপন্ন হয়, যদি সেখানে জিহ্বা কায় বাস্তু 3 দশক যদি উৎপন্ন হয়, সেটা অহেতুক সত্যের মধ্যে পড়তেছে না? অহেতুক সত্য বলি আমরা, এটা মনুষ্য লোকের ক্ষেত্রে বলতেছি এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তির্যক প্রাণী মাত্রই অহেতুক,
বুঝছেন? এখন মনুষ্য লোকের ক্ষেত্রে আমরা অহেতুক ভাবে ওভাবে গুনতেছি যে, আর মনুষ্য লোকের নিচের পুরাটা তো নরমালিই অহেতুক। এখন বুঝছেন? সেক্ষেত্রে বলতে যেহেতু এটা সেদজ উপপাদ্য বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে সেটা অপায় হওয়া তো স্বাভাবিক। আমি ঠিক সেভাবে বলি নাই। কথাগুলো আমাদের অবশ্য ইয়াতে লেখা আছে যে এভাবেই। আমরা কখনো একটা বইয়ের কথা বলছিলাম আপনাদেরকে, শ্বাস সংগ্রহ নামক একটা বই। ওই বইয়ে কিছু, কিছু বিষয় এরকম উল্লেখ আছে। থাকলেও আমি আবার বলতেছি যে এই শ্বেতজ তথা অন্ডজ এগুলো সচরাচর মনুষ্য লোকে দেখা যায় না। উপপাদিকও আমরা গল্প হিসেবে শুনেছি, আম্রপালির জন্ম। ঠিক আছে? তারপরে এখন বৈজ্ঞানিক যে প্রক্রিয়া চলমান রয়েছে, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো আপনারাও ভেবে দেখলে, যারা বিজ্ঞানসম্মত একটু করে চিন্তা করেন, তারাও ভেবে দেখলে বুঝবেন যে এটার ফলে এটা, এটার ফলে এটা, এটা এভাবে করতে করতে এক পর্যায়ে গিয়ে এরকম নানা কিছু থেকে এই মনুষ্য প্রাণীর, মনুষ্য জাতের সৃষ্টি করে ফেলতে পারবে। অসম্ভব কিছু না। যাই হোক, তথাপিও এই 4 কারণের বাইরে যাবে না। আপাতত আমাদেরকে বইয়ে যেভাবে বলা হয়েছে, মনুষ্য লোকের জন্ম জরায়ুজভাবে অথবা উপপাতিকভাবে। শ্বেতজ এবং অন্ডজটা তেমন একটা দেখা যায় না, হবে না ডাইরেক্ট, এমনও কথা কখনো কোথাও লেখা হয় নাই। আমি তো পুরো বুঝছেন? এখন কথা হচ্ছে যে যারা শ্বেতজ এবং উপপাতিকভাবে কামলোকে জন্মগ্রহণ করবে, তারা সর্বোচ্চ সপ্তদশক পর্যন্ত লাভ করে। সপ্তদশক পর্যন্ত উৎপন্ন হয়। আর একদম কমের মধ্যে হইলেও 3 দশকও উৎপন্ন হয়। 3 দশকের কমে আর থাকে না। 3 দশক অবশ্যই উৎপন্ন হবে। তো 3 দশক যেগুলোর হয়েছে এগুলো তো আপনাদের প্রশ্ন হচ্ছে যে অহেতুক কিনা? অবশ্যই অহেতুক। কান্তিজ প্রাণী হইলে অবশ্যই অহেতুক। হ্যাঁ, এখন তো মানুষের ক্ষেত্রে তো ইয়া তো হবে, সপ্তদশক তো হবে। হ্যাঁ। আর যে কোনো পূর্ণাঙ্গ পরিপূর্ণ প্রাণীর ক্ষেত্রেও তো সেটা সপ্তদশক হতে পারে। না, মানুষের ক্ষেত্রে তো অনেক সময় হয় না এরকম। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে অনেক সময় হয় না। তো হ্যাঁ, তখন বলা হয়, এই ক্ষেত্রে বলা হবে যে এটা কলাফানি। এই ক্ষেত্রে এটা অহেতুক বা ওই জাতীয় কিছু বলা হবে না। এই ক্ষেত্রের এই নাম, এটা কলাফানি হিসাবেই ধরা হবে। মানে কলা পরিপূর্ণ নাই আর কি, কলাফানি। আমরা আজকে দূর পর্যন্ত থাকি না, কলাফানি পর্যন্ত। পক্ষান্তর থেকে কালকে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র আলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি